ঠিক সেই সময় দারোগা রেগে গিয়ে সেই মহিলার গা থেকে ওড়না টেনে ছিঁড়ে দিল, তার শরীরের কাপড় ছিঁড়ে দিল যেন মানুষজন সেই মেয়েটিকে কাপড় ছেঁড়া অবস্থায় দেখে। বন্ধুরা, এক মহিলা সাধারণ সাদা কাপড় পরে বাজারে এলেন, একদম সাধারণ একজন মানুষের মতো। কেউ জানত না যে উনি একজন সাহসী ও শক্তিশালী আইপিএস অফিসার। সবজি কিনতে গিয়ে এক ঠেলাগাড়িওয়ালি বিনয়ের সঙ্গে অনুরোধ করল, বোনজি, একটু আমার ঠেলাটা দেখবেন। মহিলা হেসে বললেন, হ্যাঁ বোন, নিশ্চিন্তে থাকো। তিনি ঠেলাটার দিকে খেয়াল রাখছিলেন, তখনই একজন দারোগা এসে সবজি তুললেন আর কোনো টাকা না দিয়ে চলে যেতে লাগলেন। মহিলা বললেন, সাহেব, টাকা দিয়ে যান। দারোগা রুক্ষ স্বরে জবাব দিল, তুই কে আমাকে বলার? সে ঝগড়া শুরু করল। চারপাশে লোকজন জড়ো হয়ে গেল। মহিলা বারবার বলছিলেন, এটা জনতার ঠেলা, এটা চলবে না। ঠিক সেই সময় দারোগা রেগে গিয়ে সেই মহিলার গা থেকে ওড়না টেনে ছিঁড়ে দিল, তার শরীরের কাপড় ছিঁড়ে দিল যেন মানুষজন সেই মেয়েটিকে কাপড় ছেঁড়া অবস্থায় দেখে। যেন পরবর্তীতে অফিসারের সাথে কোনো মেয়ে উঁচু গলায় কথা না বলতে পারে, এই জন্যই অফিসার তার গায়ে হাত দিল, তার শরীরের কাপড় ছিঁড়ে দিল। কিন্তু সে জানত না, যাকে সে চড় মারল তিনি কোনো সাধারণ নারী নন, একজন সৎ, সাহসী আইপিএস অফিসার। আর এরপর যা ঘটল, তাতে কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি চান যে আমাদের দেশে এমন এমন ঘটনা না ঘটুক, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার শুরু থেকে বুঝে নিয়ে আসলে কি হয়েছিল। শহরের কোলাহল থেকে একটু দূরে এক শান্ত আর সবুজ এলাকায় সকালে সূর্যের প্রথম আলো পড়ছিল একটি সুন্দর দোতলা বাংলোর উপর। এই বাংলোটি ছিল শহরের সবচেয়ে তরুণ ও আলোচিত আইপিএস অফিসার কাবিয়া সিং এর। বাইরে থেকে বাংলোটা দেখে বোঝাই যাচ্ছিল এটি কোনো বড় কর্মকর্তার ক্ষমতা আর মর্যাদার প্রতীক। কিন্তু ভিতরের জগৎ ছিল একদম আলাদা। কাবিয়া নিজের বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন। তার হাতে চায়ের কাপ, কিন্তু মন যেন অন্য কোথাও। তিনি তার বাবার কথা মনে করছিলেন। তার বাবা ছিলেন এক সাধারণ স্কুল শিক্ষক, যিনি সারা জীবন সততা আর নীতিতে বিশ্বাস করে জীবন কাটিয়েছেন। তিনি কাবিয়াকে প্রায়ই বলতেন, মা, চেয়ারের ক্ষমতা মানুষকে মাটি থেকে দূরে নিয়ে যায়। আসল ভারত কাগজের ফাইলে নয়, থাকে গলি আর বাজারে। তুমি যতদিন সাধারণ মানুষের জুতা পরে হাঁটবে না, ততদিন তাদের কষ্ট বুঝতে পারবে না। আজ কাবিয়া ঠিক করেছিলেন তিনি তার বাবার এই শিক্ষাকেই বাস্তবে রূপ দেবেন। তিনি সব অফিসিয়াল প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলেন। আজ তিনি আইপিএস অফিসার কাবিয়া সিং নন, আজ তিনি শুধু কাবিয়া হয়ে শহরকে দেখবেন। তিনি আলমারি খুলে তার কড়া স্টার্চ দেওয়া ইউনিফর্মের বদলে একদম সাধারণ হালকা নীল রঙের সুতির সালোয়ার কামিজ বের করলেন। গোছানো খোপার বদলে চুল ঢিলে করে বেঁধে নিলেন। পায়ে পরলেন সাধারণ চপ্পল, দামি স্যান্ডেলের বদলে। আয়নার সামনে নিজেকে দেখলেন, কেউ দেখে বুঝতেই পারবে না এই সেই অফিসার যার নামে বড় বড় অপরাধীরাও কাঁপে। একটা হালকা হাসি ফুটে উঠল তার মুখে। আজকের মিশন ছিল একেবারে অন্যরকম। তিনি তার নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দিয়েছিলেন, তারা দূরে থাকবে, সাধারণ পোশাকে থাকবে, আর তখনই এগিয়ে আসবে যখন তিনি ইশারা করবেন। তিনি নিজের পুরনো স্কুটি নিয়ে বাংলো থেকে বেরিয়ে পড়লেন। শহরের রাস্তায় হাওয়া তার মুখে লাগছিল, আর এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি হচ্ছিল তার। তিনি যাচ্ছিলেন শহরের সবচেয়ে পুরনো আর ব্যস্ত সবজির বাজারে। এই সেই বাজার যার অভিযোগগুলো প্রায়শই ফাইলের নিচে চাপা পড়ে যেত। বাজারে পা রাখতেই কাবিয়ার মনে হল তিনি এক অন্য জগতে প্রবেশ করেছেন। চারদিকে শুধু শব্দ আর কোলাহল। কেউ চিৎকার করে বলছে, তাজা পালং শাক নিন। আবার কেউ গাইছে, আলু পেঁয়াজ 10 টাকা কেজি। হাওয়ায় ভেসে আসছে ধনেপাতা, মাটি আর মশলার মিশ্রিত গন্ধ। মহিলারা দরাদরি করছে, বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে, আর জীবন আপন গতিতে ছুটছে। কাবিয়া ধীরে ধীরে হেঁটে চলছিলেন, মানুষের মুখগুলো পড়ছিলেন। প্রতিটা মুখেই ছিল একটা গল্প, কষ্টের, আশার আর অনেক সময় ক্লান্তির। হাঁটতে হাঁটতে তার চোখ গেল এক ছোট্ট ঠেলার দিকে। ঠেলার পেছনে বসেছিলেন এক মধ্যবয়সী নারী, চেহারায় চিন্তার রেখা আর কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট। তার নাম ছিল শান্তি দেবী। শান্তি দেবীর ঠেলা ছোট হলেও সেখানে সবজি ছিল গুছিয়ে রাখা, যেন মায়ের হাতে সাজানো। টমেটোগুলো এমন চকচক করছিল যেন কেউ পালিশ করে রেখেছে। আর ধনেপাতার গুচ্ছ থেকে আসছিল সতেজতার সুবাস। কাবিয়া তার ঠেলার পাশে গিয়ে দাঁড়ালেন। আলু কত করে দিলেন মা? কাবিয়া খুবই কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন। শান্তি দেবী তাকিয়ে দেখলেন সেই সাদাসিধে মেয়েটিকে। দেখে শান্তি দেবীর মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। এই যে মা, কেজি 20 টাকা। তোমার জন্য একটু ভালোটা মেপে দেব।
কাবিয়া হেসে উঠলেন। তারপর শান্তি দেবীর সঙ্গে গল্প শুরু করলেন। গল্পের মাঝে জানা গেল শান্তি দেবী বিধবা। তার 2 ছোট সন্তান, যাদের তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চান। ভোর 4টায় উঠে বাজারে যান, সেখান থেকে সবজি কিনে এনে সারাদিন এই ঠেলা চালান। শান্তি দেবীর কথা শুনে কাবিয়ার মন ভরে উঠল। এটাই সেই ভারত যা কোনোদিন ফাইলের পাতায় ধরা পড়ে না। হঠাৎই শান্তি দেবীর মুখে চিন্তার রেখা আরো গভীর হল। তিনি কাবিয়াকে বললেন, মা, একটা ছোট্ট কাজ করবে? আমার ছোট ছেলে স্কুল থেকে ফিরবে, কিন্তু ওর শরীরটা আজ ভালো নেই। কাছেই একটা দোকান থেকে ওর জন্য ওষুধ আনতে হবে। তুমি কি একটু আমার ঠেলার খেয়াল রাখতে পারো? আমি দৌড়ে যাই আর আসি। তার চোখে ছিল এক রকমের সততা আর বিশ্বাস, যা দেখে কাবিয়ার পক্ষে না বলা অসম্ভব হয়ে পড়ল। তার মনে হল হয়তো এটাই সেই সুযোগ, এটাই সেই পরীক্ষা যার জন্য তিনি আজ বাড়ি থেকে বেরিয়েছিলেন। আরে মা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি একদম চিন্তা করবেন না, আরামে যান, ছেলের জন্য ওষুধ নিয়ে আসুন। আমি এখানেই আছি, কাবিয়া আন্তরিকভাবে বললেন। শান্তি দেবীর চোখে কৃতজ্ঞতার অশ্রু এসে গেল। ভগবান তোমার মঙ্গল করুন মা, বলেই তিনি ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। এখন কাবিয়া ঠেলার পেছনে দাঁড়িয়েছিলেন। জীবনকে একদম নতুন চোখে দেখছিলেন। ঠেলায় দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই কাবিয়া এক গ্রাহককে টমেটো মেপে দিচ্ছিলেন। ঠিক তখনই বাজারে এক অদ্ভুত সাড়া পড়ে গেল। মানুষজন একটু সরে যেতে লাগল, যেন কোনো ভয়ঙ্কর কিছু আসছে। কাবিয়া দেখলেন একটা পুলিশের জিপ এসে থামল। সেখান থেকে নামল এক মোটা দাম্ভিক পুলিশ অফিসার। তার ইউনিফর্মে নাম লেখা ভীম সিংহ। ভীম সিংহর হাঁটায় ছিল অহংকার। সে এমনভাবে গোফেতা দিয়ে হাঁটছিল যেন পুরো বাজার তার বাপের জমিদারি। ছোট দোকানদাররা তাকে দেখেই ভয় পেয়ে স্যালুট করতে লাগল। সে কারো ঠেলা থেকে একটা আপেল তুলে নিল, কারো দোকান থেকে একটা মূলা। কেউ কিছু বলার সাহস করল না। সবাই জানত এই দারোগা হপ্তা আদায় আর ফাও খাওয়ার জন্য কুখ্যাত। এদিকে ভীম সিংহ হেঁটে হেঁটে এসে শান্তি দেবীর ঠেলার সামনে থামল। তার চোখ পড়ল ছকচকে টমেটো আর তাজা বাঁধাকপির দিকে। এদিক ওদিক তাকিয়ে ঠেলায় এক সাদাসিধে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে হাসল। আজকের শিকার তো নতুন। একটা বড় থলে বের করে কিছু না বলেই নিজের পছন্দমতো সবজি ভরতে শুরু করল। 2 কেজি আলু, 1 কেজি টমেটো, একটা বড় বাঁধাকপি আর কিছু লেবু তুলে নিল। থলেটা প্রায় ভরে গিয়েছে। কাবিয়া সব চুপচাপ দেখছিলেন। তার ভিতরে রক্ত ফুটছিল। তার চোখে ভাসছিল শান্তি দেবীর ক্লান্ত মুখ, যিনি নিজের সব সঞ্চয় এই সবজিতে ঢেলে দিয়েছেন। এটা শুধু সবজির চুরি নয়, এটা এক গরিব মানুষের শ্রমের চুরি, তার সন্তানদের ভবিষ্যতের উপর হাত দেওয়া। যখন ভীম সিং থলে হাতে হাঁটা ধরল, তখন কাবিয়া একদম শান্ত কিন্তু কণ্ঠে বললেন, ভাই সাহেব, একটু দাঁড়ান। ভীম সিং ফিরে তাকাল। যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই বাজারে তাকে আজ অবধি কেউ থামায়নি। কি ব্যাপার? রুক্ষ স্বরে জিজ্ঞেস করল সে। কাবিয়া বললেন, আপনি যে সবজি নিয়েছেন তার টাকা। এই কথা শুনেই ভীম সিং এর মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে জোরে হেসে উঠল, টাকা? হা হা হা। এই যে মেয়ে, তোমাকে তো নতুন মনে হচ্ছে এখানে। জানো না আমি কে? দারোগা ভীম সিং নাম। পুরো এলাকা আমার নামে কাঁপে। কাবিয়ার মুখে কোনো ভয় বা চিন্তার ছাপ ছিল না। তিনি সেই শান্তভাবেই উত্তর দিলেন, আপনি যেই হন না কেন সাহেব, আপনি পণ্য নিয়েছেন, টাকা তো দিতে হবে। এটা এক গরিব নারীর রুজিরুটি। আপনার ইউনিফর্ম মানুষের রক্ষা করার জন্য, তাদের লুটে নেওয়ার জন্য নয়। কাবিয়ার কথা ছিল ভীম সিং এর অহংকারে সরাসরি আঘাত। আজ পর্যন্ত কেউ তার চোখে চোখ রেখে এমন কথা বলেনি। তাও আবার একটা সাধারণ মেয়ে। যে লোকজন এতক্ষণ দূরে দাঁড়িয়ে চুপ ছিল, এখন তারা দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগল। ভীম সিং এর মনে হল তার সম্মান মাটিতে মিশে যাচ্ছে। তার মুখ রাগে লাল হয়ে উঠল। এই মেয়ে, তোর জিহ্বা বেশি চলছে। তুই আমায় আইন শেখাবি? তোর সাহস কি করে হলো আমার কাছে টাকা চাওয়ার? এই 2 টাকার সবজি বিক্রেতার হয়ে উকিলগিরি করছিস? কাবিয়া গভীর একটা নিঃশ্বাস নিলেন। তার ভিতরে রাগ জ্বলছিল, কিন্তু তার প্রশিক্ষণ তাকে শিখিয়েছিল সবচেয়ে বড় শক্তি হল নিজেকে শান্ত রাখা। আমি কারো পক্ষ নিচ্ছি না দারোগা সাহেব। আমি শুধু ঠিক আর ভুলের কথা বলছি। আপনি ইউনিফর্মে আছেন, আপনাকেই তো উদাহরণ হয়ে উঠতে হতো। আপনি যদি এমন করেন, তাহলে সাধারণ মানুষের পুলিশের ওপর থেকে আস্থা উঠে যাবে।
এতে ভীম সিং এর রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তার মনে হচ্ছিল এই মেয়ে ইচ্ছে করেই তাকে অপমান করছে। ভিড়ের মাঝে কেউ ফিসফিস করে বলল, মেয়েটা তো ঠিকই বলছে। এই কথাটা কানে যেতেই ভীম সিং আরো ক্ষিপ্ত হয়ে গেল। চুপ কর, বেশি কথা বলিস না, সে চেঁচিয়ে উঠল। এবার দেখছি তোকে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দিতে হবে। সে এক ধাপ এগিয়ে কাবিয়ার বাহু চেপে ধরতে গেল। কাবিয়া চটপটে এক কদম পেছনে সরে গেলেন। আপনার হাত সামলে রাখুন দারোগা সাহেব। এবার কাবিয়ার গলা ঠান্ডা অথচ দৃঢ় ও আদেশপূর্ণ হয়ে উঠল। তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যা ভীম সিংহের মতো 10 জনকেও স্তব্ধ করে দিতে পারত। কিন্তু ভীম সিং তখনও বুঝছিল নিজের ইউনিফর্ম আর ক্ষমতার অহংকারে। যখন সে দেখল কাবিয়ার হাত থেকে সে পালাতে পারছে না, আর তার চোখে যে ভয়ডরহীন দৃষ্টি, তাতে সে একেবারে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তোর এত বড় সাহস! সে চেঁচিয়ে উঠল। তোরে এখনই শিখিয়ে দিচ্ছি পুলিশকে কথা শোনানোর ফল কি। বলেই সে তার ভারী হাত উঁচিয়ে কাবিয়াকে চড় মারতে গেল। সারা বাজারে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সবার নিঃশ্বাস আটকে গেল। সবাই ভাবল, এই নিরীহ মেয়েটা এবার ওই নিষ্ঠুর দারোগার শিকার হতে চলেছে। ভীম সিংহের হাত আকাশে ছিল, আরও একটু এগোলেই কাবিয়ার গালে পড়ত সেই চড়। কিন্তু সেই হাত আর কাবিয়ার গালে পৌঁছাল না, কারণ ঠিক তখনই এক ইস্পাতকঠিন মুঠি তার কবজি চেপে ধরল। ভীম সিংহ হতবাক হয়ে দেখল, এই রুগ্ন সাদাসিধে মেয়েটিই তার মোটা কবজি এমন শক্তভাবে ধরে রেখেছে যে ব্যথায় তার হাড় পর্যন্ত কেঁপে উঠল। এবার মেয়েটির চোখে আর বিনয় বা ভদ্রতা ছিল না, ছিল এক আগুন, এক এমন শিখা যা দেখে ভীম সিং এর আত্মা পর্যন্ত কেঁপে উঠল। তোমার সাহস কি করে হলো এক মহিলার গায়ে হাত তুলতে? কাবিয়ার কণ্ঠে ছিল এক বাঘিনীর গর্জন যা পুরো বাজারে ছড়িয়ে পড়ল। ভীম সিংহ থমকে গেল। সে তার হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার মাথায় কিছু ঢুকছিল না, এই সাধারণ দেখতে মেয়ের মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো 2 জন লম্বা, চওড়া, স্বাস্থ্যবান যুবক। তারা সাদা পোশাকে ছিল, কিন্তু তাদের চালচলন, চোখের তীক্ষ্ণতা দেখে বোঝা যাচ্ছিল তারা কোনো সাধারণ লোক নয়। তারা এসে ভীম সিংহের দিকে এমনভাবে তাকালো যেমন এক শিকারী তার শিকারকে দেখে। তাদের একজন কাবিয়ার দিকে তাকিয়ে কড়াভাবে স্যালুট করে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন? আমরা কি এখন ব্যবস্থা নিই? ম্যাম শব্দটা যেন ভীম সিংহের কানে বাজ ফাটার মতো লাগল। বাজারের লোকেরা হা হয়ে তাকিয়ে রইল। ভীম সিংহ একবার কাবিয়ার দিকে, আবার সেই 2 লোকের দিকে তাকাল। তার সামনে পুরো চিত্রটা স্পষ্ট হয়ে উঠল, এ মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। কাবিয়া তার পার্সে থেকে হাত দিলেন। ছোট পার্স থেকে একটি কার্ড বের করে ভীম সিংহের সামনে ধরলেন। কার্ডে উজ্জ্বলভাবে ফুটেছিল অশোক স্তম্ভের চিহ্ন। তার নিচে বড় হরফে লেখা, কাবিয়া সিং, ভারতীয় পুলিশ সার্ভিস, আইপিএস। এই লেখা পড়ার সঙ্গে সঙ্গেই ভীম সিংহের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার অহংকার, রাগ, দাপট সব এক মুহূর্তে ধোয়ার মতো উড়ে গেল। যে মুখটার আগে আগুন হচ্ছিল তা এখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। মাথা থেকে ঝরছে ঘামের ফোঁটা। সে নিজেকে অনুভব করছিল যেন কেউ তার শরীরে এক পলকে পক্ষাঘাত করে দিয়েছে। আইপিএস, সে কাপা গলায় বলল। তার মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছিল না। যাকে সে কিছুক্ষণ আগে 2 টাকার সবজি বিক্রেতা ভেবেছিল, সে ছিল শহরের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ অফিসারদের একজন। যার দিকে সে হাত তুলতে যাচ্ছিল, তার এক নির্দেশেই তার পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারত। হ্যাঁ, দারোগা ভীম সিংহ। কাবিয়ার গলা এবার সেই ক্ষমতার শীতল স্বরে বদলে গেছে যা যে কোনো অপরাধীর রক্ত ঠান্ডা করে দিতে পারে। আমি সেই আইপিএস অফিসার যার ডিপার্টমেন্টকে তোমার মতো লোকেরা নিজেদের কর্মকাণ্ড দিয়ে কলঙ্কিত করছ। ভীম সিংহের অবস্থা তখন দেখার মতো হয়ে গিয়েছিল। সে ধপ করে কাবিয়ার পায়ে পড়ে গেল। ম্যাডাম, ম্যাডাম জি, আমাকে মাফ করে দিন, খুব বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। সে কাকুতি মিনতি করতে লাগল, চোখে জল। কাবিয়া ঘৃণা ভরে তার দিকে তাকালেন। আমাকে না, তাদের চিনো যাদের তুমি প্রতিদিন অপমান করো। সেই গরিব মহিলাকে চিনো যার শ্রমের টাকা তুমি ফাও খেতে চেয়েছিলে। তুমি ক্ষমার যোগ্য নও। তারপর তিনি নিজের নিরাপত্তারক্ষীকে ইশারা করলেন, ওকে এখানেই দাঁড় করিয়ে রাখো, যেন পালাতে না পারে। তারপর তিনি ফোন বের করে সরাসরি পুলিশ কমিশনারকে ফোন করলেন। স্যার, আমি কাবিয়া সিং বলছি। আমি এই মুহূর্তে শহরের সবজি বাজারে আছি। এখানে এক দারোগা ভীম সিংহ প্রকাশ্যে চাঁদাবাজি আর গুন্ডামি করছিল। আমি তাকে হাতে নাতে ধরেছি।
সে আমার উপর হাত তোলার চেষ্টাও করেছে। আমি চাই তাকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক। ফোনের উপাস থেকে কমিশনারের বিস্মিত কণ্ঠ শোনা গেল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। এইসব ঘটনার মাঝে বাজারে যারা এতক্ষণ ভয়ে চুপ করেছিল, তাদের চোখে এবার এক নতুন আলো ফুটে উঠল। তারা নিজের চোখে ন্যায়বিচার হতে দেখল। মানুষের ভিড় এবার কাবিয়ার পাশে এসে দাঁড়াল। ঠিক তখনই ভিড় ঠেলে ফিরে এলেন শান্তি দেবী। তার হাতে ওষুধের ছোট প্যাকেট। তিনি পুরো ঘটনাটা দেখলেন। দারোগা মাটিতে পড়ে আছে, দুই শক্তসমর্থ লোক তাকে ধরে রেখেছে, আর যে সাদাসিধে মেয়েটির হাতে তিনি নিজের ঠেলা ছেড়ে গিয়েছিলেন, সে এখন এক বাঘিনীর মতো দাঁড়িয়ে আদেশ দিচ্ছে। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কাবিয়ার চোখ পড়ল তার দিকে। তিনি এগিয়ে এলেন, মুখে সেই পুরনো নম্রতা আর হাসি ফিরে এসেছিল। মা, আপনি এসে গেছেন। আপনার ছেলে কেমন আছে এখন? শান্তি দেবী হকচকিয়ে বললেন, জি জি মা। এসব কি হচ্ছে? এই দারোগা, আর তুমি? কাবিয়া তার কাঁধে হাত রাখলেন। কিছু না মা, একটু ময়লা জমেছিল, সেটা পরিষ্কার করছি। আপনি চিন্তা করবেন না। আজ থেকে এই দারোগা বা কোনো পুলিশ আপনাদেরকে আর বিরক্ত করবে না। এটা আমার কথা। তারপর কাবিয়া নিজের পকেট থেকে পার্স বের করলেন। সেখান থেকে 500 টাকার 4টি নোট বের করে শান্তি দেবীর হাতে ধরিয়ে দিলেন। এই টাকা সেসব সবজির দাম যা সে নিয়ে যাচ্ছিল, আর বাকি আমার তরফ থেকে। আপনার ছেলের ভালোভাবে দেখাশোনা করবেন। শান্তি দেবীর চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। তিনি কিছু বলতে পারছিলেন না, শুধু হাত জোর করে দাঁড়িয়েছিলেন। আজ সে একজন কর্মকর্তা নয়, একজন মেয়ে হয়েছে, একজন সত্যিকারের মেয়ে যিনি পাশে দাঁড়াতে জানেন। তারপর কাবিয়া ভিড়ের দিকে ফিরে চিৎকার করে বললেন, আপনারা সবাই ভয় পেতে বন্ধ করুন। পুলিশ আপনাদের সেবার জন্য, শাসন করার জন্য নয়। যখনই কেউ অন্যায় করবে, সে ইউনিফর্মে থাকুক বা না থাকুক, তার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমি আপনাদের সঙ্গে আছি। সারা বাজার হাততালির গর্জনে ফেটে পড়ল। কাবিয়া নিজের স্কুটির দিকে এগিয়ে গেলেন। আজ তার মিশন সম্পূর্ণ হয়েছিল। তিনি কোনো ফাইল নয়, বাস্তব জীবনে এক সমস্যার সমাধান করেছিলেন। আজ তিনি তার বাবার সেই শিক্ষাকে সত্য করে দেখিয়েছেন। সূর্য এখন অনেক উপরে উঠে গেছে, আর তার আলোয় কাবিয়া সিংহের মুখ ঝলমল করছিল নতুন আশার, বিশ্বাসের এক দীপ্তিতে। বাজারে জীবন আবার আগের মতোই চলতে শুরু করল, কিন্তু আজ হাওয়ায় ছিল না ভয়, ছিল সম্মান আর সাহসের গন্ধ। কাবিয়া সিংহের সেই একটি পদক্ষেপ সারা শহরকে নাড়িয়ে দিয়েছিল। দারোগা ভীম সিংহের সাসপেনশন কেবল একটা খবর ছিল না, বরং এক সতর্কতা, সেই সব দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য যারা ইউনিফর্মের আড়ালে নিজেদের পকেট ভরছিল। বাজারের মানুষ খুশি ছিল। তারা প্রথমবার বুঝতে পেরেছিল তাদের কথাও কেউ শোনে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল লড়াই তো এখন শুরু। সাসপেন্ড হওয়ার পর ভীম সিংহ অপমান আর রাগে জ্বলছিল। সে তাদের মধ্যে ছিল না যারা সহজে হার মানে। সেই রাতে সে সোজা গেল শহরের প্রভাবশালী ইন্সপেক্টর বিক্রম রাঠোরের কাছে। রাঠোর শুধু ভীম সিংহের সিনিয়রই ছিল না, বরং পুরো এলাকা জুড়ে চলা চাঁদাবাজির নেটওয়ার্কের মাথা ছিল। তার কাছে ভীম সিংহের মতো দারোগারা সোনার ডিম পাড়া হাঁস ছিল। রাঠোর সাহেব, সর্বনাশ হয়ে গেছে। নতুন আইপিএস ম্যাডাম আমাকে সাসপেন্ড করে দিলেন। পুরো বাজারের সামনে আমার ইউনিফর্ম খুলে দিলেন। গলা কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল ভীম সিংহ। ইন্সপেক্টর রাঠোর চেয়ারে হেলান দিয়ে বসে গভীর একটা সিগারেটে টান দিল। ধোয়ার কুণ্ডলি ছেড়ে ধীরে বলল, শান্ত হো ভীম। তুই প্রথম না। এই নতুন অফিসাররা সব সময় উচ্চ উত্তেজনায় নিজের হুঁশ হারায়। ওরা ভাবে একদিনেই পুরো সিস্টেম বদলে ফেলবে। কিন্তু সিস্টেম তো গাছের শিকড়ের মতো, তাকে নাড়িয়ে দেওয়া এত সহজ না। রাঠোর তাকে আশ্বস্ত করল, তুই চিন্তা করিস না। ডিপার্টমেন্টাল ইনকোয়ারির ব্যাপারটা আমি সামলে নেব। তোকে শুধু একটা কাজ করতে হবে, বাজারে যারা যারা সাক্ষী হতে পারে, বিশেষ করে ওই সব জিওয়ালি, তাদের মুখ বন্ধ করতে হবে। ভালোভাবে, না হলে অন্যভাবে। রাঠোরের চোখে তখন এক ঠান্ডা আর ভয়ানক ঝলক ছিল। এরপরের দিন থেকেই বাজারের পরিবেশ বদলাতে শুরু করল। যারা আগের দিন কাবিয়ার পক্ষে হাততালি দিয়েছিল, তাদের মুখে আজ ভয়। রাতে কিছু অচেনা লোক বাজারের অনেকগুলো ঠেলা উল্টে দিয়েছে। শান্তি দেবী যখন সকালে এসে তার ঠেলায় পৌঁছালেন, দেখলেন সবজিগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এটা এক সোজাসাপটা হুমকি ছিল।
কাবিয়া যখন খবর পেলেন তিনি বুঝলেন এই লড়াই আর শুধু একটা দুর্নীতিগ্রস্ত দারোগার সঙ্গে নয়, এই লড়াই পুরো সিস্টেমের সঙ্গে। ইনকোয়ারির জন্য দরকার ছিল সাক্ষীদের জবানবন্দি। তিনি আবার সেই বাজারে এলেন, কিন্তু এবার বাজারের চেহারা একেবারে আলাদা। যারা আগের দিন তার চোখে চোখ রেখে আশা দেখেছিল, আজ তারা চোখ নামিয়ে রাখছে। কাবিয়া একে একে দোকানদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। আপনারা ভয় পাবেন না, আমি আছি আপনাদের পাশে, শুধু সত্যিটা বললেই হবে। কিন্তু কেউ মুখ খুলতে চাইল না। সবাই একই কথা বলল, না ম্যাডাম, আমরা কিছু দেখিনি, আমরা ব্যবসার লোক, এসব ঝামেলায় না জড়ানোই ভালো। কাবিয়ার মন ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন এই মানুষগুলো কেন ভয় পাচ্ছে। ওদের লড়াই তো পেটের লড়াই। ওরা ক্ষমতাবানদের বিপক্ষে দাঁড়িয়ে বিপদ ডাকতে চায় না। শেষে তিনি গেলেন শান্তি দেবীর কাছে। শান্তি দেবী চুপচাপ রাস্তায় পড়ে থাকা সবজিগুলো কুড়োচ্ছিলেন, চোখে জল। শান্তি মা, কাবিয়া নরম গলায় বললেন, আমি জানি আপনি ভয় পেয়েছেন, কিন্তু যদি আজ আমরা সবাই চুপচাপ বসে থাকি তাহলে এই লোকগুলো আরো শক্তিশালী হয়ে উঠবে। এই লড়াই শুধু আমার নয়, আমাদের সবার। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের প্রশ্ন এটা। শান্তি দেবী কেঁদে ফেললেন। কি করব মা? রাতে 2টা গুন্ডা এসেছিল, বলে গেছে যদি পুলিশকে কিছু বলি তাহলে আমার ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে। আমি একটা মা, আমি আমার বাচ্চার জীবনের ঝুঁকি নিতে পারি না। আমাকে মাফ করে দে মা। এই কথা শুনে কাবিয়ার মনে বড় ধাক্কা লাগল। তিনি বুঝলেন এই মানুষগুলোর শুধু বিশ্বাস না, সুনিশ্চিত সুরক্ষার আশ্বাসও দরকার। তিনি শান্তি দেবীর মাথায় হাত রাখলেন। আপনি কান্না থামান মা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে কেউ ছুঁতেও পারবে না। কাবিয়া এবার সিদ্ধান্ত নিলেন এই গুন্ডাদের ভাষাতেই তাদের জবাব দিতে হবে। তিনি নিজের টিমকে সক্রিয় করলেন। বাজারে সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়িয়ে দিলেন। শান্তি দেবীর বাড়ি ও ছেলের স্কুলের বাইরে পুলিশ মোতায়েন করলেন। এবার পালা এই খেলায় আসর রাঘব বোয়ালের মুখোমুখি হওয়ার। কাবিয়া সোজা গিয়ে হাজির হলেন ইন্সপেক্টর রাঠোরের অফিসে। রাঠোর কাবিয়াকে দেখে হেসে বলল, আরে আসেন ম্যাডাম, শুনেছি আপনি তো দারুণ কাজ করছেন, শহরটা একেবারে ঝাড় দিচ্ছেন। তার কথায় ছিল কটাক্ষ, সম্মান নয়। কাবিয়া চোখে চোখ রেখে বললেন, ছাড় তো দিচ্ছি ইন্সপেক্টর, কিন্তু কিছু ময়লা অনেক পুরনো আর গভীর, তাই সময় লাগছে পরিষ্কার করতে। রাঠোর বুঝে গেল ইঙ্গিতটা তার দিকেই। সে এবার গলার সুর পাল্টে ফেলল। দেখুন ম্যাডাম, আপনি নতুন, এখনো সিস্টেমটাকে ঠিক চিনেন না। ভীম সিংহ যা করেছে, হ্যাঁ ভুল করেছে, কিন্তু ছোটখাটো ঘটনাকে এত বড় বানানোর কি দরকার? ইনকোয়ারি বন্ধ করে দিন। ভুল হয়েছে ছেলেটার। কাবিয়া করা গলায় বললেন, ইন্সপেক্টর, একজন গরিব মহিলার রোজগার লুট করা, তাকে ধমকানো, আর উপরন্তু এক অফিসারের গায়ে হাত তোলার চেষ্টা, এইগুলো আপনার কাছে যদি ছোটখাটো বিষয় হয় তাহলে আপনার জায়গা আইন নয়, কোনো অপরাধী চক্রের মাথা হওয়া উচিত। রাঠোর এবার নিজের আসল রূপে ফিরে এলো। ম্যাডাম, আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি, এই সিস্টেমের কাদার মধ্যে আপনার নতুন কাপড় বেশি দিন টিকবে না। খেয়াল রাখবেন এই কাদা কখন কোথায় ছিটকে এসে আপনাকেই না লাগিয়ে দেয়। এটা ছিল একটা সরাসরি হুমকি। কিন্তু কাবিয়া ভয় পাওয়ার মানুষ নয়। আমার জামার চিন্তা আপনি করবেন না ইন্সপেক্টর, বরং এটুকু মাথায় রাখবেন, যখন এই কাদা পরিষ্কার হবে তখন অনেক পুরনো মুখ নকল মুখোশ ছাড়া সামনে আসবে। এটা বলেই কাবিয়া ওখান থেকে বেরিয়ে এলেন। কাবিয়া জানতেন যে এবার তাকে এমন কিছু করতে হবে যা মানুষের ভয় ভেঙে দেবে এবং সাহস জাগিয়ে তুলবে। পরের দিন সকালেই তিনি আবার সেই বাজারে গিয়ে পৌঁছালেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না, তার সাথে কিছু মিডিয়ার গাড়িও ছিল। তিনি বাজারের মাঝখানে একটি মাইক নিয়ে কথা বলতে শুরু করলেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের ভোট চাওয়ার জন্য আসিনি। আমি আপনাদের যে অফিসার আইপিএস কাবিয়া সিং, আজ আপনাদের সঙ্গে একজন নাগরিক হয়ে কথা বলতে এসেছি। সবাই জমায়েত হতে লাগল। আমি জানি আপনারা সবাই ভীত, আপনাদের ধমকানো হচ্ছে, আপনারা মনে করেন সত্য বললে আপনাদের ক্ষতি হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করি, চুপ থেকে কি আপনি নিরাপদ থাকবেন? প্রতিদিন কি এই দম বন্ধ করা ভয়ে বাঁচাই জীবনের নাম? আমার কথায় এমন একটা সত্য ছিল যা সরাসরি মানুষের হৃদয়ে গড়িয়ে যাচ্ছিল। আপনারা আপনার সন্তানদের কি শিখাবেন? ভয়ে বাঁচতে, না মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে?
সিদ্ধান্ত আপনাদের। আমি আজ আপনাদের একটি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কেউ সত্যের পক্ষে এগিয়ে আসবে, তার ও তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমার। কাউকে একটু আঘাত লাগতে দেব না। এখন আপনাদের বেছে নিতে হবে, ভয় নাকি স্বাধীনতা। সারা পরিবেশ ছিল নিস্তব্ধ। সবাই একে অপরের মুখ দেখছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে এক কণ্ঠস্বর উঠল। সেটা ছিল শান্তি দেবীর। তিনি ভিড় থেকে এগিয়ে এলেন, হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল নতুন এক সাহস। আমি সাক্ষ্য দিব, ম্যাডাম। আমি আমার মেয়েকে ভয়ে বাঁচতে শেখাতে পারি না। যা হয়েছে সব বলবো। তিনি কম্পমান কিন্তু উচ্চকণ্ঠে বললেন। শান্তি দেবীর কথা শুনে আরেকজন দোকানদার এগিয়ে এলেন, ম্যাডাম, আমি ও সাক্ষী দিব। ভীম সিংহ আমার থেকে প্রতি মাসে 500 টাকা নিয়েছে। এরপর আরেকজন এগিয়ে এলো। কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন মানুষ সামনে চলে এসেছিল। ভয়ের দেয়াল ভেঙে গিয়েছিল। মানুষের দল একটি শক্তিশালী কণ্ঠে পরিণত হয়েছিল। এই দৃশ্য দেখে ইন্সপেক্টর রাঠোর ও ভীম সিংহের পায়ের নিচের মাটি সরে গেল। সাক্ষীদের দীর্ঘ তালিকা ও প্রমাণের সঙ্গে ভীম সিংহের বাঁচা অসম্ভব ছিল। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং মামলায় কারাগারে পাঠানো হয়। পাশাপাশি তদন্ত ইন্সপেক্টর রাঠোডের কাছে পৌঁছে গেল এবং তার পুরো দুর্নীতির জাল উন্মোচিত হল। তাকে ও সাসপেন্ড করা হয় এবং বড় একটি তদন্ত শুরু হয়। কয়েক মাস পর শহরের সেই বাজার বদলে গেল। সেখানে আর ভয়ের পরিবেশ নয়, বরং বিশ্বাসের বাতাস বইছে। শান্তি দেবীর ঠেলা আগের চেয়ে বড় হয়ে গেছে। তার ছেলে এখন একটি ভালো স্কুলে পড়ছে। একদিন কাবিয়া আবার সাদাসিধে পোশাকে সেই বাজারে পৌঁছালেন। শান্তি দেবী দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে বললেন, আরে মেয়ে, আজ আমার হাতের চা না খাইয়ে তোমাকে যেতে দেব না। তারা দুজনে এক বেঞ্চে বসে চা খাচ্ছিলেন। শান্তি দেবী বললেন, মেয়ে, তুমি শুধু এক ইন্সপেক্টর থেকে নয়, সেই ভয় থেকেও আমাদের মুক্তি দিয়েছ যা আমাদের ভিতরে বহু বছর ধরে ছিল। কাবিয়া হাসলেন, এটা আমি করিনি। আপনারা সবাই মিলে করেছেন, মা। যখন সাহস একত্রিত হয়, তখন সবচেয়ে বড় ঝড়ও পথ বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা, এই গল্প শুধু একটি আইপিএস অফিসার বা এক ইন্সপেক্টরের নয়। এটা সাহসের এবং সেই শক্তির গল্প যা আমাদের সবার মধ্যে থাকে। যেমন কাবিয়া তার গল্প দিয়ে পরিবর্তন এনেছে, শান্তি দেবীর সাহস শত মানুষের সাহস জাগিয়েছে, তেমনি আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের আরও এমন সত্যি এবং হৃদয়স্পর্শী গল্প পৌঁছে দিতে সাহস দেয়া। তাহলে যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, দয়া করে এই ভিডিওটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের গল্প মিস না হয়। আপনার ছোট্ট একটি পদক্ষেপ আমাদের জন্য বড় উৎসাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো গাইস, আমাদের ভিডিও গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।